ওয়েলকাম সবাইকে আমাদের টিউটোরিয়াল গাইডেন্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স একটা চ্যাপ্টার আছে, টার্ম 2-তে আছে চ্যাপ্টারটা। তো ওইটার রেট অফ রিঅ্যাকশন যে পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো রেট অফ রিঅ্যাকশন বলতে আমি যদি সহজভাবে বলি তাহলে এটা বলা যায় যে রেট অফ রিঅ্যাকশন মানে কোনো একটা রিঅ্যাকশন নির্দিষ্ট সময়ে কতটুকু প্রসিড হচ্ছে, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন যাচ্ছে, বা যদি ধরো কি বলে সাম্যাবস্থায় থাকে রিঅ্যাকশনটা, দ্যাট ইজ ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো দিকে হিসাব করতে হয়। ওইটা তোমরা সম্ভবত ক্লাস 11-এ পড়েছো কিনা সেটা শিওর না, কিন্তু 11-এ আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে ধরো রিঅ্যাকট্যান্ট আমি আর দিয়ে লিখলাম রিঅ্যাকট্যান্টকে, অ্যান্ড পি দিয়ে লিখলাম প্রোডাক্টকে, ঠিক আছে? তো আমরা নর্মালি জানি যে রিঅ্যাকট্যান্ট কী হবে, সময়ের সাথে সাথে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা কমতে থাকবে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? রেট অফ রিঅ্যাকশন মানে কি, দেখো আমি একটা গ্রাফিক্যালি বোঝাই। এখানে ধরো টাইম, এখানে টাইম, আর এখানে কনসেন্ট্রেশন, ঠিক আছে? তো রিঅ্যাকশনটা শুরু হওয়ার আগে যখন টি ইকুয়াল টু জিরো, তখন প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা এখানে থাকবে, মানে প্রোডাক্ট ইকুয়াল টু কি থাকবে, প্রোডাক্ট ইকুয়াল টু জিরো হবে, প্রোডাক্ট এখানে কিছু থাকবে না। তারপর যত সময় মানে সামনের দিকে যাবে, সময়টা এগোবে, তত কি হবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে। অ্যান্ড যদি রিঅ্যাকট্যান্টের একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকে, ঠিক আছে, রিঅ্যাকট্যান্টের তো একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন থাকবে রিঅ্যাকশন কন্টেনারে, সেটা কি হবে, সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তারপর কোনো একটা জায়গাতে, ওই ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে বোধহয় পড়েছিল যে কোনো একটা জায়গাতে গিয়ে এটা সমান হয়ে যায়, সেটাকে ইকুইলিব্রিয়াম স্টেট বলে, ঠিক আছে? ওইটা এখানে ডিসকাস করছি না। তো কি হবে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমতে থাকবে অ্যান্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? তো রেট অফ রিঅ্যাকশন সেটাকে স্মল আর দিয়ে লিখলাম রেট অফ রিঅ্যাকশন। মনে রাখবে যেখানে যেখানে এই চ্যাপ্টারের ডিসকাসে টোটাল 3টার মতো ভিডিও চেষ্টা করবো আপলোড করার। আজকে ফার্স্ট পার্টে এটার মধ্যে রেট অফ রিঅ্যাকশনটা দিচ্ছি, নেক্সট ডেটে অর্ডার অফ রিঅ্যাকশন, মলিকিউলারিটি অফ রিঅ্যাকশন, অ্যান্ড লাস্টে দেখি অ্যাক্টিভেশন এনার্জিটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যেখানে যেখানে আর স্মল আর লেখা থাকবে সেটা ধরে নেবে রেট অফ রিঅ্যাকশন, ঠিক আছে? তো রেট অফ রিঅ্যাকশনটা কি হয়, ডি আর ডিটি, ঠিক আছে, মাইনাস, এটা আবার কিভাবে আসছে আমি দেখাচ্ছি, টেনশন করার কিছু নেই। দেখো, রিঅ্যাকট্যান্টের অ্যামাউন্টটা সময়ের সাথে সাথে কমতে থাকে, ঠিক আছে? তাই তার সামনে আমি কি দিলাম, মাইনাস, সময়ের সাপেক্ষে, টাইম, উইথ রেসপেক্ট টু টাইম সেটা কমতে থাকে, তাই তার সামনে আমি কি দিলাম, মাইনাস। অ্যান্ড প্রোডাক্টের অ্যামাউন্ট তো বাড়ে, তাই তার সামনে পজিটিভ থাকবে, ঠিক আছে, রেট অফ রিঅ্যাকশন। এবার কিভাবে হয় দেখো, এখানে মাইনাসটা কেন এলো সেটা দেখো। ধরো এখানে কোনো একটা সময় এখানে কোনো একটা টাইম t1, এখানে কোনো একটা টাইম t1, এখানে কোনো একটা টাইম t2, ঠিক আছে? তো টি টাইমে আমি যদি হিসাব করি, এখান থেকে ধরি, টি1 টাইমে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা কি হবে, R1, অ্যান্ড টি2 টাইমে কি হবে, সেটা হবে R2, ঠিক আছে? তাহলে এখানে আমি বলতে পারি কি, দেখো, যে ইনিশিয়াল টাইম t1, ফাইনাল ইনিশিয়াল টাইম, হ্যাঁ t1, আর ফাইনাল টাইম t2। ইনিশিয়াল রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট সেটা হলো R1, অ্যান্ড কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট, ফাইনাল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট সেটা হবে কি, কনসেন্ট্রেশন অফ আর মানে রিঅ্যাকট্যান্ট সেটা হবে R2। এবার একটা জিনিস চিন্তা করো যে এখানে কোনটা বড়, এখানে কি R1টা বড় নাকি R2টা বড়? R1 এন্ড R2-র মধ্যে অবভিয়াসলি এখানে কে বড় হবে, R1টা বড় হবে R2 থেকে, কারণ R2-র অ্যামাউন্টটা কি R1 থেকে কম, R2-র অ্যামাউন্টটা মানে কনসেন্ট্রেশনটা কিন্তু R1 থেকে কম, ঠিক আছে? তাহলে দেখো, আমরা যখন রেট অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু টাইম, মানে ডিক্রিজিং অফ কনসেন্ট্রেশন অফ ডিক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম, সেটা যখন বের করতে যাব, তখন আমরা কি করব, ফাইনাল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট, এটা করব।
ফাইনাল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ডিভাইডেড বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, ঠিক আছে, ইনিশিয়াল টাইম টি ফর টাইম। আচ্ছা, এবার ফাইনাল কনসেন্ট্রেশনটা কত? ফাইনাল কনসেন্ট্রেশনটা হলো R2, ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা হলো R1, ফাইনাল টাইমটা কত? T2 মাইনাস T1। তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন সেটাকে কি দিয়ে লিখি? ডেল দিয়ে লিখি, ডেল আর। এবার যেহেতু এখানে দেখো R2, এখানে R2 সেটা R1 থেকে যেহেতু ছোট, তাহলে কি হবে? তার সামনে একটা মাইনাস বসবে, ঠিক আছে। ছোট একটা, যে কোনো একটা ছোট সংখ্যা থেকে যদি আমরা একটা বড় সংখ্যাকে বাদ দিই, তাহলে অবভিয়াসলি এটার সামনে কি বসবে? মাইনাস বসবে। এন্ড T1 এন্ড T2 এর মধ্যে কে বড়? সময় তো সামনের দিকে যাচ্ছে, সেটা তো আর পেছন দিকে যাবে না, মানে T2 বড় হবে এখানে। T2 গ্রেটার দেন T1, মানে এখানে কি হবে? চেঞ্জ ইন টাইম সেটা হবে ডেল টি, ঠিক আছে। এই গেল। দেখো এখানে কেন মাইনাসটা এসছে সেটা বললাম। এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? প্রোডাক্টের ক্ষেত্রে তো P2 মানে প্রোডাক্টের অ্যামাউন্ট তো বাড়ছে। তো আমি যদি প্রোডাক্টের কোনো এখানে যদি আমি P1 নেই, এখানে যদি আমি P2 নেই, তাহলে P2টা তো অবভিয়াসলি P1 থেকে বড় হবে। তো P2 মাইনাস P1 ইনিশিয়াল ফাইনাল কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট মাইনাস যদি ফাইনাল কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট করি, সরি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট করি, তখন কিন্তু এই যে ভ্যালুটা আছে সেটা সবসময় পজিটিভে আসবে। দ্যাটস ওয়াই প্রোডাক্টের সামনে কোনো সময় মাইনাস বসবে না, ঠিক আছে। যখন আমরা রেট অফ রিঅ্যাকশনটা বের করব প্রোডাক্টের রেফারেন্সে বা প্রোডাক্টকে নিয়ে, তখন কিন্তু তার সামনে মাইনাস বসবে না, বসবে কখন? রিঅ্যাক্ট্যান্টের সামনে। কেন বসবে মাইনাসটা সেটা এখানে বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার তার ইউনিট কি হবে? ইউনিটটা বলি, তারপর আসছি, আরো অনেক ব্যাপার আছে এটাতে। ইউনিট কি হবে? ইউনিটটা কি হবে? তুমি প্রোডাক্ট নিয়ে হিসাব করো বা রিঅ্যাক্ট্যান্ট নিয়ে হিসাব করো। কনসেন্ট্রেশন বাই টাইম, কনসেন্ট্রেশন বাই টাইম। তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট কি? মোল পার লিটার। এন্ড টাইমের ইউনিট কি? সেকেন্ডে করলে সেকেন্ড, মিনিটে করলে মিনিট, আমরা সেকেন্ড নিলাম। তো এখানে ইউনিটটা কি হবে? সেটা হবে মোল পার লিটার পার সেকেন্ড। যদি এবার রিঅ্যাক্ট্যান্টটা গ্যাসে থাকে, তাহলে কি হবে? পার্শিয়াল প্রেসার দিয়ে হিসাব করতে হবে। তখন কি হবে? তখন তার ইউনিটটা হয়ে যায় এটিএম পার সেকেন্ড। পার্শিয়াল প্রেসার রেসপেক্টে করলে প্রেসারের ইউনিট কি? এটিএম পার সেকেন্ড, ঠিক আছে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নেই। এবার ধরো কোনো একটা রিঅ্যাকশন দেওয়া হলো, কোনো একটা রিঅ্যাকশন, ধরো কোনো একটা রিঅ্যাকশন দেওয়া হলো এরকম ভাবে। ডিআরই নিলাম, সি নিলাম না, কারণ সি কনসেন্ট্রেশনের মধ্যে অনেকগুলো টার্মে ইউজ হয়, সি ইউজ করে কনসেন্ট্রেশন টার্মে, তাই এখানে সি নিলাম না, পরে সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, এইখানে যে স্মল এ স্মল বি গুলো আছে, স্মল এ আছে স্মল বি আছে, এগুলোকে বলা হয় স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, ঠিক আছে। স্টয়চিওমেট্রিক ধ্রুবক বোধহয় লেখা আছে, দেখবে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আচ্ছা, যখন আমরা যদি এবার রেট অফ রিঅ্যাকশন বের করি, রেট অফ রিঅ্যাকশন, এগুলা দুইটাই কিন্তু রিঅ্যাক্ট্যান্ট, তাহলে কি লিখবো? মাইনাস 1/a, মানে এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু তখন ফ্র্যাকশনে চলে যাবে। 1/a d of a dA by dt equal to 1/b minus dB dt। যেহেতু এখানে দুইটাই রিঅ্যাক্ট্যান্ট a and b, দুইটাই এখানে রিঅ্যাক্ট্যান্ট, তাই দুইটার সামনে কি মাইনাস গেল। আর এখানে কি আছে? d and e, তো d and e এর সামনে তো মাইনাস হবে না, এগুলোর সামনে কি হবে? এগুলোর সামনে প্লাস হবে, কারণ তারা কি? তারা হলো প্রোডাক্ট। এখানে লিখে দিই 1/e, ঠিক আছে। এর অ্যামাউন্ট কমছে কারণ এ একটা রিঅ্যাক্ট্যান্ট, বি এর অ্যামাউন্ট কমছে কারণ বিও একটা রিঅ্যাক্ট্যান্ট, ডি এর অ্যামাউন্ট এন্ড ই এর অ্যামাউন্টটা বাড়ছে কারণ তারা প্রোডাক্ট, তাই তাদের সামনে পজিটিভ থাকবে, কারণ তাদের ফাইনাল কনসেন্ট্রেশনটা কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে বেশি হবে। আর এ এন্ড বি এর ক্ষেত্রে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে ফাইনাল কনসেন্ট্রেশনটা কমে যাবে, তাই তাদের সামনে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, রেট অফ রিঅ্যাকশন গেল, এভারেজ রেট অফ রিঅ্যাকশন যেটাকে বলে। এবার রেট অফ ডিসোসিয়েশন,
রেট অফ ডিসোসিয়েশন, আমি ডি লিখে রাখি, রেট অফ ডিসোসিয়েশন বা আরওডি, ঠিক আছে, এটাই থাক, পুরোটা লিখতে গেলে বোর্ডে আর জায়গা হবে না। রেট অফ ডিসোসিয়েশন বা আরওডি, সেটা দেখো রেট অফ ডিসোসিয়েশনটা কিভাবে হয়, যেহেতু এখানে রেট অফ ডিসোসিয়েশন আর এখানে ডিসোসিয়েশন কার হচ্ছে, ডিসোসিয়েশন হচ্ছে এ এন্ড বি এর। এবার যদি আমি রেট অফ ডিসোসিয়েশনটা বের করতে চাই তখন আমি কি লিখব, রিয়েক্টেন্ট হোক প্রোডাক্ট হোক, তখন কিন্তু তার সামনে মাইনাস হবে না, ঠিক আছে, কারণ এখানে তো বলে দিয়েছে অলরেডি রেট অফ ডিসোসিয়েশন, রেট অফ ডিসোসিয়েশন বলে দিয়েছে, তো ডিসোসিয়েশন মানে এমনিতেই কমা, ঠিক আছে, তো তার সামনে মাইনাস হবে না, তখন কি হয়, ওইখানে তো একটা মাইনাস থাকে, যেহেতু এর অ্যামাউন্টটা কনসেন্ট্রেশনটা কমছে তাই এখানে একটা মাইনাস থাকবে, তখন আমরা তার মড ভ্যালুটা নিয়ে নিই। যদি রেট অফ অ্যাসোসিয়েশন বলি বা ফরমেশন বলি, ডি অ্যান্ড ই, তার অ্যামাউন্টটা বাড়ছে, তখন রেট অফ ফরমেশন যেটা হবে সেটার মধ্যেও কিন্তু ধরো ডিতে নিলাম, ডি প্রোডাক্টের জন্য নিলাম, তখন ডিটি তার সামনে মড ইউজ করতে হবে, ঠিক আছে। এখানে আমরা মাইনাস ইউজ করবো না রেট অফ ডিসোসিয়েশনে, কারণ এখানে ডিসোসিয়েশন বলে দিয়েছে, মানে ডিসোসিয়েশন মানে এখানে অ্যামাউন্টটা কমবে, ঠিক আছে, নেগেটিভে যাবে, তো এখানে মাইনাস ইউজ করার দরকার নেই। এগুলো রেট অফ রিঅ্যাকশন। এবার রেট অফ রিঅ্যাকশন কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, কোন কোন ফ্যাক্টরসগুলোর উপর ডিপেন্ড করে সেটা দেখো। অনেকগুলো ফ্যাক্টর আছে, রেট অফ রিঅ্যাকশন অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তো মেইনলি বইয়ের মধ্যে তোমাদের যেটা আলোচনা করেছে সেটা হলো কনসেন্ট্রেশন এন্ড টেম্পারেচার, সেটাতে আমি একটু পরে আসছি। আগে দেখো কিসের উপর ডিপেন্ড করে। প্রথম ডিপেন্ডেন্স অফ রেট অফ রিঅ্যাকশন, সেটা হলো কি টাইপের রিঅ্যাক্ট্যান্ট আমরা ইউজ করছি, ঠিক আছে। যদি রিঅ্যাক্ট্যান্টটা হোমোজিনিয়াস হয়, আর যদি ধরো রিঅ্যাক্ট্যান্টটা হেটারোজিনিয়াস হয়, যদি হোমোজিনিয়াস হয় অ্যান্ড হেটারোজিনিয়াস রিঅ্যাক্ট্যান্ট হয়, ধরো আমি দুইটা রিঅ্যাক্ট্যান্ট এখানে ইউজ করছি, এ এন্ড বি ইউজ করছি, তো ধরো এ হলো লিকুইড অ্যান্ড বি হলো গ্যাস, ঠিক আছে। আরেকটা আমি ইউজ করছি হেটারোজিনিয়াস, এখানে ধরো ডি অ্যান্ড ই ইউজ করছি, দুইটাই কিন্তু রিঅ্যাক্ট্যান্ট, আবার আগের রিঅ্যাকশনের মতো মনে করবে না যে এখানে ডি ই প্রোডাক্ট, ঠিক আছে, দুইটাই রিঅ্যাক্ট্যান্ট। এখানে ডিও গ্যাস অ্যান্ড ইও গ্যাস, সরি এখানে ভুলে গেছি, উল্টা হবে, গ্যাস ধরো ই লিকুইড আর এখানে দুটোটা গ্যাস, এই দুইটা আছে, দুইটাই গ্যাস, মানে তারা হোমোজিনিয়াস কন্ডিশনে আছে। হোমোজিনিয়াস মানে তাদের ফিজিক্যাল স্টেটটা সেম হবে, হেটারোজিনিয়াস মানে তাদের ফিজিক্যাল স্টেটটা ডিফারেন্ট হবে। তখন কিন্তু মনে রাখতে হবে যে হোমোজিনিয়াসের রেট অফ রিঅ্যাকশনটা হেটারোজিনিয়াস থেকে বেশি হবে, ঠিক আছে। হোমোজিনিয়াস যদি থাকে, রিঅ্যাক্ট্যান্টগুলো যদি হোমোজিনিয়াস থাকে, তখন তার রেট অফ রিঅ্যাকশনটা কিন্তু হেটারোজিনিয়াস থেকে বেশি হবে, ঠিক আছে। এটা গেল একটা। নেক্সট স্টেট, ফিজিক্যাল স্টেটের উপর দেখো কিভাবে ডিপেন্ড করে। ফিজিক্যাল স্টেট অফ রিঅ্যাক্ট্যান্ট তিনটা স্টেট আছে, লিকুইড, এখানে গ্যাস লিখি আগে, গ্যাস, লিকুইড, সলিড, বা সলিড লিকুইড গ্যাস যাই লেখো। এবার গ্যাসের মধ্যে কি হয়, আমরা জানি যে গ্যাসের মধ্যে কি হয়, গ্যাসের মধ্যে মলিকিউলগুলো দূরে দূরে থাকবে অনেকটা, মানে লিকুইডের তুলনায় বেশি দূরে দূরে থাকবে, লিকুইডের ক্ষেত্রে একটু কাছে কাছে থাকবে, আর সলিডের মধ্যে তো একটার সাথে একটা লেগে থাকে, ঠিক আছে। তো গ্যাসের মধ্যে কি হয়, গ্যাসের যে মলিকিউলগুলো আছে তারা কিন্তু ফ্রি মুভমেন্ট করতে পারে, জিগজ্যাগ ওয়েতে ফ্রি মুভমেন্ট করতে পারে। তো গ্যাসের মধ্যে বেশি পরিমাণে মুভমেন্ট করবে, ফ্রি মুভমেন্টটা বেশি হবে, তাদের মধ্যে কোলেশন বেশি হবে, কোলেশনের ফলে কিভাবে প্রোডাক্টের মানে রেট অফ রিঅ্যাকশনটা বাড়ে সেটা আমরা কোলেশন থিওরি আলাদাভাবে আলোচনা করব আরেকটা ভিডিওর মধ্যে। তো তাদের মধ্যে কি হয়, রেট অফ কোলেশনটা বাড়ে, যত বেশি একটার সাথে একটা ধাক্কা খাবে তত বেশি প্রোডাক্ট প্রিপেয়ার করবে। লিকুইডের মধ্যে একটু কম হয়, কারণ লিকুইডের মধ্যে মলিকিউলগুলো একটু কাছাকাছি থাকে, সলিডের ক্ষেত্রে তো অনেকটাই মানে মুভমেন্ট করে কষ্ট, সলিডের মধ্যে মলিকিউল একটার সাথে একটা খুব টাইটভাবে লেগে থাকে। তো গ্যাসিয়াস স্টেটে যদি থাকে রিঅ্যাক্ট্যান্টটা, তখন কিন্তু তার রেট অফ রিঅ্যাকশনটা বেশি হবে, এর থেকে একটু কম লিকুইডে, সবচেয়ে কম হয় সলিডে, ঠিক আছে। একটা গেল হোমোজিনিয়াস হেটারোজিনিয়াস, একটা গেল ফিজিক্যাল স্টেটের উপর। নেক্সট আসি নেক্সট কি করা যায়, আচ্ছা টেম্পারেচার অ্যান্ড
কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্টটা আসছি, কারণ এটা অনেকটা ডিসকাস করার মতো জিনিস আছে, প্রত্যেকটা সবটাই এই ভিডিওতে হবে না, তো আরেকটা ভিডিওর মধ্যে ওইটা ফুললি ডিসকাস করব। এখন দেখো আগে মানে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। 3 নম্বরে ধরো আমরা আগে থেকে একটা রিয়েকশন ছোটোবেলা থেকেই করছি, H2 প্লাস I2, I2 এটা হ্যালাইড না নিয়েছে, এটাকে Cl2 নাও, Cl2 HCl। এই রিয়েকশনটার মধ্যে কি ইউজ করতে হয়? H নিউ ইউজ করতে হয়, H নিউ মানে সানলাইট, ফোটন। এখন ডিপেন্ড করে রিয়েকশন ইন্টেন্সিটি অফ লাইটের উপর, ইন্টেন্সিটি অফ লাইট মানে আলোর প্রাবল্যের উপর, ঠিক আছে? যত তার ইন্টেন্সিটি বাড়বে তত রেট অফ রিয়েকশন বাড়বে। রেট অফ রিয়েকশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ লাইট। সব রিয়েকশনের ক্ষেত্রে না, যেগুলোর মধ্যে মানে লাইটের দরকার পড়ে আর কি, ফোটনের দরকার পড়ে, তাদের মধ্যে যদি রেট অফ রিয়েকশনটা আমরা হিসাব করি তখন দেখা যাবে ইন্টেন্সিটি অফ লাইট যত বাড়বে তত রেট অফ রিয়েকশনটাও বাড়বে, ঠিক আছে? নেক্সট আসি স্টেবিলিটি অফ প্রোডাক্ট অ্যান্ড রিয়েক্টিভিটি অফ রিয়েক্ট্যান্ট, ঠিক আছে? রেট অফ রিয়েকশন is directly proportional to stability of product. প্রোডাক্ট যত স্টেবল হবে তত তাড়াতাড়ি রিয়েকশনটা হবে। যে প্রোডাক্টটা প্রিপেয়ার করলে, মানে ধরো প্রোডাক্টটা এখন স্টেবল হবে, মানে প্রোডাক্টের স্টেবিলিটির উপর রেট অফ রিয়েকশনটা ডিরেক্টলি প্রপোর্শনাল। সব কিছুতে স্টেবল হতে চায়। এখন ধরো আয়নিক ফর্মে আছে, A প্লাস আছে, B মাইনাস আছে, ঠিক আছে? তারা তো মাথার উপর তো চার্জ নিয়ে ঘুরতে চাইবে না, তো তারা চাইবে কি স্টেবল হতে। তখন কি হয়, আয়নিক রিয়েকশনগুলো কিন্তু এই কারণে তাড়াতাড়ি হয়, কিন্তু কোভ্যালেন্ট রিয়েকশনগুলো একটু দেরি হয়, ঠিক আছে? কারণ এইখানে প্রোডাক্টের স্টেবিলিটি দেখতে হবে আমাদের, প্লাস রিয়েক্টিভিটি অফ রিয়েক্ট্যান্ট দেখতে হবে। রিয়েক্ট্যান্টের রিয়েক্টিভিটি যত বাড়বে রেট অফ রিয়েকশনটাও তত বাড়বে, ঠিক আছে? রিয়েক্টিভিটি অফ রিয়েক্ট্যান্টসের স্টেবিলিটি যত বাড়বে তত রেট অফ রিয়েকশনটা কমবে, আর প্রোডাক্টের স্টেবিলিটিটা যত বাড়বে তত রেট অফ রিয়েকশনটা বাড়তে থাকবে, মানে রিয়েকশনটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? আর রিয়েক্টিভিটি যদি রিয়েক্ট্যান্ট যদি স্টেবল হয়ে যায় তাহলে কিন্তু আবার রেট অফ রিয়েকশনটা কমে যাবে। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখো, রিয়েক্ট্যান্ট যদি স্টেবল হয়ে যায় তাহলে কিন্তু রেট অফ রিয়েকশনটা ডিক্রিজ হয়ে যাবে, কারণ সে তো অলরেডি স্টেবল আছে, সে তো আর চাইবে না রিয়েকশন করতে, ঠিক আছে না? আর প্রোডাক্ট যখন স্টেবল প্রোডাক্ট দিতে চাইবে, মানে তাড়াতাড়ি স্টেবল প্রোডাক্ট ফর্ম করতে চাইবে, ঠিক আছে? তো যেই প্রোডাক্টটা ফর্ম করছে সেটা কতটুকু স্টেবল তার উপর ডিপেন্ড করে রেট অফ রিয়েকশনটা। এবার আসি কনসেন্ট্রেশনের উপর। কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচারের উপর ডিসকাস করার অনেক কিছু আছে, তো সেটা একটা আলাদা ভিডিওতে করার চেষ্টা করবো, এখানে তো হবে না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট কত গেল? 1 2 3 4টা গেল, 5 নাম্বার বোধহয় সম্ভবত দেখবে। আচ্ছা, রেট অফ রিয়েকশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্ট। মানে রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন যত বাড়বে সেক্ষেত্রে কিন্তু রেট অফ রিয়েকশনটা এখানে বাড়বে। সব ক্ষেত্রে না, এটা জেনারেল, ঠিক আছে? জেনারেলি হয়। এমন অনেক রিয়েকশন আছে যেখানে দেখবে যেগুলা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের মধ্যে তোমরা ক্লাস 11-এ পড়েছো, যে অনেকগুলো রিয়েকশন সেখানে আবার লেসেটেলিয়ারের ফর্মুলা অ্যাপ্লাই হয়, যে রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন আমি বাড়ালাম তখন আবার ব্যাকওয়ার্ড রিয়েকশন স্টার্ট হয়ে গেছে, বা রিয়েক্ট্যান্টের মানে রেট অফ রিয়েকশনটা কমে গেছে, বা অনেক সময় দেখা যায় কি যে রিয়েক্ট্যান্ট এর অ্যামাউন্টটা আমি বাড়ালাম, কনসেন্ট্রেশনটা আমি বাড়ালাম, কিন্তু রেট অফ রিয়েকশনটা বাড়লো না, ঠিক আগের জায়গাতে আছে। তো ওইগুলা নিয়ে আলাদাভাবে একটা ভিডিওতে ডিসকাস করব। আপাতত জেনারেলি দেখে রাখো যে রেট অফ রিয়েকশন যেটা আছে সেটা কনসেন্ট্রেশন অফ রিয়েক্ট্যান্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ডিপেন্ড অনেকভাবে করে, হয়তোবা রেটটা বাড়বে, হয়তোবা রেটটা কম হয়ে যেতে পারে, বা হয়তোবা রেটটা সেমই রয়ে গেল, তো সেটা আলাদাভাবে ডিসকাস করব। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এখানে যে আমরা গ্রাফটা করেছিলাম, এখানে টাইম, এখানে কনসেন্ট্রেশন দিয়ে, এখানে কিন্তু রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমছে। মানে আমরা এখান থেকে বলতে পারি যে যত টাইম সামনের দিকে যাচ্ছে, যত সময়টা সামনের দিকে যাচ্ছে, তত কিন্তু রেট অফ রিয়েকশনটা কমবে। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। কারণ কি? কারণ রিয়েক্ট্যান্টের কনসেন্ট্রেশন তো একটা কন্টেনারের মধ্যে যখন আমি রিয়েক্ট্যান্ট দিয়েছি সেটা প্রোডাক্টে কনভার্ট হচ্ছে,
তখন তো রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনটা এমনিতেই আস্তে আস্তে কমছে, সেটা কিসে কিসে যাচ্ছে, সেটা প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়ছে অ্যান্ড রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনটা কমছে। তো ওই জায়গার মধ্যে কিন্তু রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনটা যখন কমবে সময়ের সাথে সাথে, তখন কিন্তু রেট অফ রিয়াকশনটা এমনিতেই স্লো হবে, ঠিক আছে। যে কারণে বইও এটা আছে, দেখবে এনসিইআরটিতেও আছে, পড়ে নিও এখান থেকে একটু। আর না হয় আমি তো নেক্সট ভিডিওতে এই দুইটাকে একটু ভালোভাবে ডিসকাস করে দেবো আশা করছি। আর না হয় এই চ্যাপ্টার বাকি দুইটা ভিডিওর মধ্যে ওই অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অফ রিয়াকশন অ্যান্ড আরেকটা কি আছে অ্যাক্টিভেশন এনার্জি, ওইটা করার পরে লাস্ট ভিডিওতে আমি হলে ওইটা ডিসকাস করে দেবো রেট অফ রিয়াকশনটা ওই কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচারে কীভাবে ডিপেন্ড করে, একদম যতটুকু ডেসক্রাইব করা যায় আর কি। আচ্ছা, তো জেনারেলি দেখা যায় যে এখান থেকে রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনটা কমে, রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনটা যদি সময়ের সাথে সাথে কমতে থাকে তাহলে রেট অফ রিয়াকশনটা কিন্তু সময়ের সাথে সাথে কমতে থাকবে, ঠিক আছে। এটা গেল একটা। অ্যান্ড লাস্ট টেম্পারেচার, লাস্ট হলো টেম্পারেচার, ডিপেন্ডেন্স অফ রেট অফ রিয়াকশন অন টেম্পারেচার। টেম্পারেচারে কি হয়, ধরো আমি গ্যাস নিয়ে কথা বলি, গ্যাসের মলিকিউলগুলো এইভাবে আছে ধরো, ঠিক আছে। তো আমরা ছোটবেলাও পড়েছি এটা, অন্য ক্লাসে মানে পড়েছিলাম যে যদি এখন ধরো এটা একটা কন্টেনারের মধ্যে গ্যাস মলিকিউলগুলো আছে, ঠিক আছে। এখন যদি আমি এটার মধ্যে টেম্পারেচারটা ইনক্রিজ করি তখন কি হবে, গ্যাস মলিকিউলগুলোর এই কাইনেটিক এনার্জিটা ইনক্রিজ করবে, তাদের মধ্যে কোলেশনটা বেশি হবে, তাদের মধ্যে আরো বেশি ধাক্কা খাবে, ঠিক আছে। আরো বেশি একটার সাথে একটা ধাক্কা লাগবে, মানে কোলেশন যত বেশি হবে প্রোডাক্ট তত তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। এতটুকু জিনিস মাথায় রাখো, কারণ কোলেশন থিওরি টোটালি একটা আলাদা একটা থিওরি আছে, সেটাও ডিসকাস করবো। টেম্পারেচার এখান থেকে মানে টেম্পারেচারটা যদি আমি ইনক্রিজ করি রেট অফ রিয়াকশন যেটা আছে সেটা বাড়বে। কতটুকু বাড়ে, প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে 2 or 3 টাইমস রেট অফ রিয়াকশনটা ইনক্রিজ করে, কোনোটার ক্ষেত্রে 2 টাইমস, কোনোটার ক্ষেত্রে 3 টাইমস, সেটা আবার ওই রেট ল একটা আছে, রেট ল, সেটা দিয়ে নেক্সট ভিডিওতে দেখবো। আজকে যেগুলো ডিসকাস করলাম এগুলো হলো একদম বেসিক জিনিস, রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশনের ইউনিট অ্যান্ড রেট অফ রিয়াকশন কোন কোন বিষয়ের উপর জেনারেলি ডিপেন্ড করে, ঠিক আছে। এগুলোর আরও ডেসক্রাইব করতে হবে, রেট অফ রিয়াকশনটা কীভাবে কনসেন্ট্রেশন এন্ড টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেটা ডিসকাস করতে হবে। তো আজকে এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে আমরা বাকিটা ডিসকাস করে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ডেসক্রিপশনের মধ্যে দেখবে আমাদের টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নিও। তাহলে যদি কোনো অসুবিধা থাকে বললে সেখানে আমরা ওইটার জন্য একটা দরকার হলে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। থ্যাংক ইউ।